বর্তমান সময়ের খুব আলোচিত এবং বিশেষ করে রাজনীতি এবং সমাজ সচেতন মানুষদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এই যে সংস্কার, রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত এবং ভোট বা নির্বাচন, এই দুটি ইস্যু। এবং দুটি ইস্যুকে এখন আসলে একটিকে আরেকটির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং সেটি আমাদের বিবদমান যেই রাজনৈতিক দল এবং রাজনৈতিক পক্ষ বা রাজনৈতিক গ্রুপগুলো আছে তারা আসলে এটিকে এই দাঁড় করানো একটির বিরুদ্ধে বা একটির বিপক্ষে আরেকটি মানে বিপরীত শব্দে রূপান্তর করে ফেলেছে। রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত এটি আসলে কি, আমি কয়েকদিন ধরে চিন্তা করছি এবং অনেকের সাথে আমি ওয়ান টু ওয়ান কথা বলেছি, সাধারণ নাগরিক থেকে বিজ্ঞজন বিশিষ্টজন। যেটি আমার কাছে এই কথা বলে পর্যবেক্ষণ সেটি হলো যে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত মানে হচ্ছে যে এই ভৌগোলিক সীমারেখায় আমাদের বাংলাদেশের অবস্থান যেখানে আছে সেটার ভৌগোলিক কোনো কাঠামো কিন্তু পরিবর্তন হবে না। মানে এই বাংলাদেশকে, এই ভূখণ্ডকে কিন্তু ইউরোপ বা আমেরিকার অথবা কানাডা বা অস্ট্রেলিয়ার কোনো একটি অঞ্চলে নিয়ে বা সুইজারল্যান্ডের যেখানে সবচেয়ে মনোরম পরিবেশ বা সুন্দর জায়গা সেখানে নিয়ে বসাবে, তারপর আমরা ওই দেশ বা ওই পরিবেশের মতো হয়ে যাব, এটি কিন্তু আসলে নয়। তাহলে কি রাষ্ট্র সংস্কার বলতে আসলে কি? রাষ্ট্র সংস্কার বলতে হলো যে রাষ্ট্রের যেই কাঠামো ব্যবস্থাপনাগুলো আছে, মূলত যেই আইন বা নিয়ম কানুন, নীতিমালা, আইন এবং পদ্ধতি, এইগুলো আসলে নতুন করে ঢেলে সাজানো হবে। সেটিও আবার কী হবে, এটি কি যেমন একটি আপনি যদি একটি কোনো শিল্পকর্ম বানান, ধর মাটিতে কোনো একটি খেলনা বানাচ্ছেন, সেই খেলনাটার আকার কিন্তু পরিবর্তন করতে পারবেন হাত দিয়ে চাপ দিয়ে বা কেটে বা কোনো একটি ডিজাইনের মধ্যে ফেলে। কিন্তু রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে তো সেটি না। রাষ্ট্র তো কোনো বস্তু না, রাষ্ট্র তো হচ্ছে একটি তত্ত্ব, তাই না? তাহলে এখানে যেটি করতে হবে সেটা হচ্ছে নিয়ম কানুন, মোট কথা কাগজে কলমে কিছু পরিবর্তন আনতে হবে এবং কিছু ব্যবস্থা করতে হবে, তাই না? নীতিমালা বা আইন পরিবর্তন করতে হবে, কিছু বিধিবিধান সংশোধন করতে হবে, কিছু বিয়োজন করতে হবে। এটি অর্থাৎ আমি যে রাস্তা এখন পার হব, এটি আসলে কীভাবে পার হব এটি আমরা কিন্তু জানি, কিন্তু সেটি হয়তো আমরা মানি না। এখন কথা হচ্ছে এখানে হয়তো সেই মানার ব্যাপারে একটি পরিবর্তন বা সেই নিয়ম নীতির মধ্যে কিছু পরিবর্তন আনবে। তার মানে কি আমাকে কি রাস্তা পার করার জন্য কোলে করে কেউ পার করে দিয়ে আসবে, নিয়ম মেনে ওই পারে নিয়ে যাবে? নিশ্চয়ই না, তাই না? তাহলে কি করবে? নিয়ম কানুন পরিবর্তন করবে। আচ্ছা, তাহলে কি হইল? কাগজে কলমে পরিবর্তন হইল। এখন সেটি মানবে কে আর মানাবে কে, এটি বড় প্রশ্ন। অর্থাৎ এই যে রাষ্ট্র সংস্কার হলে সেই সংস্কারের সুফল পেতে হলে কারা পাবে? নাগরিকরা পাবে। আচ্ছা, তাহলে এই সুফলের জন্যে সেই পরিবর্তন বা সেই সংস্কার হওয়া পদ্ধতি বা নিয়ম কানুনগুলো প্রয়োগ করবে কে? আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে, সেই ব্যবস্থা বা কাঠামো মূলত সেই ঘুরে ফিরে মানুষ, তাই না? ব্যক্তি। কারণ যারা প্রয়োগ করবে আইন বা নিয়ম তারা যেমনি মানুষ, আবার যারা এই আইন বা নিয়ম কানুন মেনে চলবে তারাও কিন্তু মানুষ। তাহলে দিন শেষে কী হচ্ছে? রাষ্ট্র সংস্কার মেরামত মানে হচ্ছে এটিকে অস্ট্রেলিয়াতে বা সুইজারল্যান্ডের পাশে নিয়ে আমাদেরকে বসাই দিবে, আমাদের আকাশ বাতাস ওয়েদার ধুলাবালি মুক্ত হবে বা এই যানজট থাকবে না, হর্ন থাকবে না, এমন কিন্তু নয়। নিয়ম কানুন সংস্কার করা হবে, নীতিমালা প্রণয়ন করা হবে। যেমন উদাহরণস্বরূপ একটি বলা যায়, যেমন আমাদের বাংলাদেশের যেমন আছে যে একজন আজীবন প্রধানমন্ত্রী ইচ্ছা করলে তিনি থাকতে পারেন, তিনি যদি নির্বাচিত হন তার দল বা তিনি যদি ক্ষমতা দখল করতে পারেন, ক্ষমতার আসনে থাকেন, তাহলে তিনি সবসময় প্রধানমন্ত্রী হতে পারতেন। এমন একটি ব্যবস্থা ছিল। সেখানে এটি একজন 2 মেয়াদের বেশি পরপর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রূপরেখা দিয়েছে 2022 সালের 19 ডিসেম্বর প্রথমে 27 দফা, এরপরে হচ্ছে যে 2023 সালের 13 জুলাই পরে 31 দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূলত এটি শুরু করে। এরও আগে যদিও 2017 সালে তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 2030 নামে একটি রূপরেখা তিনি ঘোষণা করেন। সেখানে কিন্তু এই সব বিষয়গুলি আছে আরও বড় পরিসরে, সেটি একটু আরও আধুনিক এবং যুগোপযোগী করে তারেক রহমান প্রথমে 27 দফা পরে 31 দফা 23 সালের জুলাইতে ঘোষণা করা হয়। এবং সেগুলো কিন্তু এখন মূলত ওই রূপরেখাগুলো নিয়ে বা ওই রূপরেখাগুলোর বাইরে গিয়ে খুব একটা নতুন করে কোনো পদ্ধতি বা সংযোজন বিয়োজন করার খুব একটা আলোচনা এখন পর্যন্ত শুনছি না। তার মানে মূলত আগে আমাদের সংবিধানে ছিল 5 বছর মেয়াদ সংসদের এবং প্রধানমন্ত্রী ইচ্ছা করলে যতবার খুশি ততবার থাকতে পারে। এখন এটি যদি একজন 2 মেয়াদের বেশি নয়, এটি যদি করতে হয়, বিএনপি চাইলেও
বা বিএনপি প্রস্তাব দিয়েছে, তাহলে এটি বাস্তবায়ন করবে কিভাবে, কোথায় এটি কার্যকর হবে কিভাবে, সেটি কিন্তু আবার সেই সংবিধান, আইন বা নীতিমালা বা বিধিবিধানের মধ্যে সংযুক্ত করা হবে বা সংযোজন করা হবে বা যুক্ত করা হবে। তাহলে কী হলো, কাগজে কলমে পরিবর্তন করে দেওয়া হলো হচ্ছে সংস্কার। তার মানে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র কাঠামো মেরামত বা রাষ্ট্র কাঠামো সংস্কার বলতে হলো যে নিয়ম বা আইন বা নীতিমালাগুলো পরিবর্তন করা হবে কাগজে কলমে। এখন কথা হলো নিয়ম বা নীতিমালা বা সংস্কারের যে প্রস্তাবগুলো আছে যেগুলো, সেগুলো যদি কার্যকর করার ক্ষেত্রে কারা করবে, যেটি বলছিলাম শুরু থেকে, মানুষই তো করবে। এখন পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি যদি চিন্তা করে যে হ্যাঁ, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি বলেছেন তাহলে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে একদিন পরপর থাকবেন না, সেটি যেই থাকেন না কেন। এখন যদি বিএনপি ক্ষমতা আসার পরে তারা যদি চিন্তা করেন যে না, একজন 1 মেয়াদ থাকবে, এর বেশি থাকবে না, সেটি তারা আবার নতুন করে যদি সংবিধানে সংযোজন করেন, অথবা একজন 3 মেয়াদ থাকবে, তার বেশি থাকতে পারবে না, অথবা একজন আজীবন থাকবে, তার মেয়ে থাকতে পারবে না, যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ সংসদীয় আসন পায় এবং তারা যদি সংবিধানে সংযোজন করেন, যেহেতু সংবিধান থাকছে। আর এই সংস্কার বা নিয়ম নীতি যেগুলো আমরা নতুন করে যুক্ত করব, সেগুলো তো সংবিধানে বা কাগজে কলমেই লিপিবদ্ধ থাকবে। সেই ক্ষেত্রে যেটি মূল কথা, সংস্কার হচ্ছে এটি কাগজে কলমে একটি পদ্ধতি বা একটি পরিবর্তন, সেটি আপনি যেভাবে লিখবেন বা যেভাবে অনুমোদন দেবে সেভাবেই হবে। এটি আবার রেগুলার পরিবর্তন হতে পারে, প্রতিদিনই পরিবর্তন হতে পারবে। সেটি হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, যখন পার্লামেন্ট গঠিত হবে, নির্বাচন হবে, সেই জায়গায় যদি সংখ্যাগরিষ্ঠ মানে মেজরিটি যাদের আসন থাকবে, তারা কিন্তু এটি আবার পরিবর্তন করতে পারবে, সেই সুযোগটি তাদের থাকবে। তাহলে মানবে আর মানাবে কে, যেটি বলছিলাম, ঘুরে ফিরে আবার রিপিট হচ্ছে। মানবে হচ্ছে রাজনৈতিক দলগুলো বা মানুষ, আর যদি না মানে সেটার জন্য ব্যবস্থা বা শাস্তি বা বিধিবিধান পরিবর্তন করার ক্ষেত্রে সেটিকে করবে, সেটিও কিন্তু করবে মানুষ। অর্থাৎ সংসদের এই সংসদ সদস্যরা থাকবেন, মন্ত্রী পরিষদে যখন অনুমোদন হবে তখন ক্যাবিনেট সদস্যরা যারা থাকবেন তারা, এবং প্রধানমন্ত্রীর অনুমোদন বা সংসদ নেতার অনুমোদন তখন লাগবে। তার মানে মানুষ হচ্ছে প্রয়োজনে এই নিয়ম নীতিগুলো পরিবর্তন করছে, সেটি মানানোর জন্য বাধ্য করা হোক আর সেটি সচেতনতা বৃদ্ধি করা হোক, সেটিও মানুষই করবে। আর মানবে যারা, তারাও কিন্তু মানুষ, তাই না? তাহলে দিন শেষে মূল জায়গায় সংস্কার কাগজে কলমে যতই করেন, যেমন জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হওয়া যাবে না, যেখানে সেখানে পার্কিং করা যাবে না, হর্ন বাজানো যাবে না, কিন্তু বাস্তবে কি তা আছে কিনা? এই যে সবাই হর্ন বাজাচ্ছে, যেখানে সেখানে পার্কিং, এবং আমরা যেখানে সেখান দিয়ে পারও হচ্ছি, এটি কিন্তু হচ্ছি। তার মানে কি, নিয়ম যেগুলো আছে সেগুলোই তো আমরা মানছি না। আর যদি আমরা নিয়মগুলো মানি, তাহলে কিন্তু আর অনিয়ম করা, নতুন নতুন আইন করা, শাস্তি বিধান করা, শাস্তির বা জরিমানার পরিমাণ বাড়ানো, এটির কিন্তু দরকার আসলে পড়ছে না। তাহলে মূল কথা, সংস্কার হচ্ছে একটি তত্ত্ব বা সূত্র বা একটি নীতিমালা বা আইন বা পদ্ধতি, সেটি কাগজে কলমে লেখা থাকবে। আর সেই সংস্কার অনুযায়ী আমি চলবো কিনা, আমার রাষ্ট্র চলবে কিনা, আমার সমাজ চলবে কিনা, সেটি নির্ধারণ করবে মানুষ। তাহলে যত সংস্কারই আমরা করি না কেন, সেটি হচ্ছে মানুষের মানবিকতা বা মনুষ্যত্ব বা মানুষের মনের পরিবর্তন যদি না হয়, মানুষের মধ্যে যদি নৈতিকতা না হয়, মানুষের মন মানসিকতার পরিবর্তন না হলে, বৈশিষ্ট্যের পরিবর্তন না হলে আসলে যেই সংস্কারই কাগজে কলমে যারাই করুক না কেন, সেটি কখনোই কাজে লাগবে না। তার মানে সংস্কার, এটি আসলে সংস্কার নামে মাত্র, যতক্ষণ না পর্যন্ত মানুষ আমাদের নিজেদেরকে আমরা সংস্কার না করব। কিন্তু এই সংস্কার নিয়ে আমাদের দেশে এখন এত আলোচনা চলছে, এবং আমি যে কজনকে কথা বলছি তারা প্রথমে, আমি যেই এতক্ষণ ব্যাখ্যাটি দিলাম, পর্যবেক্ষণ তুলে ধরলাম, ব্যাখ্যা না, সেটি কিন্তু তারা প্রথমে মানতে চাননি। প্রথমে তারা একটি সংস্কার কী যেন হয়ে যাবে, মানে সংস্কার, এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করলে মনে হয় যে কালকের থেকেই দেশে আর কোনো সমস্যা থাকবে না, একেবারে সব কিছু সুন্দর হয়ে যাবে, আমি জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হব, রাজনৈতিক দলগুলো ভোট চুরি করবে না, ডাকাতি করবে না, ক্ষমতার অপব্যয় করবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না, আমলারা দুর্নীতি করবে না, সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানুষের সাথে অসচেতনমূলক আচরণ, অসৎ আচরণ করবে না। এটি কি হবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের মানুষের মানসিকতার পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত সংস্কার, এটি আসলে একেবারে একটি বায়বীয় তত্ত্ব। এটির উপরে ভর করে আসলে নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত এই রাষ্ট্রের নেওয়া কতটুকু আবার সেটি বাস্তবসম্মত হবে, সেটিও কিন্তু নিয়ে প্রশ্ন দেখা দেবে। এবং এখন দিন দিন দেখা দিচ্ছেই, যেহেতু এই সংস্কার এবং নির্বাচন এখন মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে যারা সংস্কার পক্ষে একেবারে বেশি উঠে পড়ে লেগেছেন, তাদের উদ্দেশ্যগুলো নিয়েও প্রথম দিকে যেমন একটু কনফিউশন বা ধোঁয়াশা ছিল, এখন তারা যেহেতু
বলেই ফেলছেন যে সংস্কার আগে ভোট হবে না, ভোটের জন্যই আন্দোলন করা হয়নি। ভাই, ভোটের জন্য আন্দোলন করা হয়নি যেমনি বাস্তব, তেমনি আবার এই সংস্কার এটি আমাদের দেশের মানুষ কয়জন জানে? হ্যাঁ, আমারই অন্ততপক্ষে ওই যে বললাম, মানে শিক্ষার্থী থেকে শুরু করে বিশিষ্ট নাগরিক, বিজ্ঞজন, বিশ্লেষকদেরও মতামত নিয়ে এরপর আমি এই যে আমার পর্যবেক্ষণটুকু আমি তুলে ধরতে পারলাম এটির সংস্কার। এরপর হয়তো এখানে অনেকের দ্বিমত থাকবে বা ভিন্নমত থাকবে, সেটিও থাকতে পারে। তবে আমি যদি আমার কোনো মত আরেকজনের উপরে চাপিয়ে দেয় জোর করে, অর্থাৎ দুর্বলের উপরে সবলরা যদি কোনো কিছু চাপিয়ে দেয়, তাহলে সেই চাপিয়ে দেওয়াটাই হচ্ছে স্বৈরতান্ত্রিক মনোভাব বা ফ্যাসিবাদ বলি যেটি, বা নির্যাতন বলি, জুলুম বলি, এটা আমরা সহজেই বুঝি। সেটা হচ্ছে দুর্বলের প্রতি সবল। আমি যখন ক্ষমতা থাকবে আমার কাছে, বা আমার কাছে যখন বল থাকবে, তখন তো আমি ক্ষমতা পান। তাহলে ক্ষমতা যাদের কাছে থাকে, তারা যদি, যাদের কাছে ক্ষমতা নেই, যাদের কাছে ক্ষমতা ছায়া নেই, তাদের উপরে যদি কোনো অন্যায় বা জুলুম করে, সেটি কিন্তু আসলে এই ফ্যাসিবাদ বলি, আর স্বৈরতন্ত্র বলি, আর অন্যায় বলি, অবিচার বলি, অনৈতিকতা বলি, সেটি কিন্তু সেটি যে কারো ক্ষেত্রে হতে পারে। যারা এখন অতিমাত্রায় এই জুলাই আগস্টের অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিকে একেবারে নিজেদের করে চিন্তা করছেন, আসলে এটি সবার। হ্যাঁ, এই অভ্যুত্থানের আন্দোলন এখন বাংলাদেশে যারা আছে তাদের সবার। যারা নেই, বাংলাদেশ যারা স্বীকার করবে না বা এই বাস্তবতা, তাদের হয়তো তারা ভিন্নমত থাকতে পারে, কিন্তু এটি নিশ্চয়ই কারো নিজের সম্পত্তি যদি আমরা করতে চাই, তাহলে এক পর্যায়ে দেখা যাবে নিজের সেই সম্পদ কিন্তু এতটাই বিতর্কের মুখে পড়বে, তখন মালিকানা হয়তো জনগণ কেড়ে নেবে। হ্যাঁ, যেমনটি এর আগের বাস্তবতা আমরা দেখেছিলাম, ক্ষমতা বা ক্ষমতাসীন ক্ষমতাধররা যেটি চেয়েছিলেন, সেটি কিন্তু মানুষ শেষ পর্যন্ত মেনে নেয়নি এবং মেনে নেয় না।